কাল ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম ফিউচার লাইটসের আরেকটি এপিসোডে। আজকে আমাদের সাথে আরেকজন ছাত্র আছে, যেরকম রোজই থাকে। আজকে যে আছে সে, তার নাম হচ্ছে, তোমার নামটা একটু বলো। আমার নাম রুদ্রাঙ্কুর সরকার। রুদ্রাঙ্কুর সরকার। রুদ্রাঙ্কু, তুমি কি পড়াশোনা করেছো কতদূর, মানে কি পড়াশোনা করছো এখন? আমি পিজিডিএম করেছি, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা এআইসিটি অ্যাপ্রুভ কলেজ আছে গ্রেটার নয়ডা থেকে। তো আমি 2012-এ পাস আউট হয়েছি। তারপর 12 ইয়ার্স থ্রু আউট কর্পোরেট এক্সপিরিয়েন্স আছে আমার। আমি মার্কেটিং, সেলস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সামহাউ ইভেন্ট অলসো আমি কাজ করেছি সাকসেসফুলি। কিছু কোম্পানি দিল্লিতে ছিল, কিছু কোম্পানি কলকাতাতেও আছে। লাস্ট কোম্পানি আমি যেটা করেছি সেটা লন্ডন অ্যান্ড কলকাতা কম্বাইন্ড কোম্পানি। আফটার দ্যাট আই হ্যাভ কুইট ফ্রম কর্পোরেট সেগমেন্ট। অ্যান্ড আমার একটা পুরনো ইচ্ছা ছিল, যেটা আমি ফিল্মের দিকে ঢুকবো। তাই জন্য আমি অ্যাক্টিংয়ে আমার যেহেতু একটা গ্রেস আমি মেনটেন করি সবসময়, সেই জন্য আমি অ্যাক্টিংয়ের জন্য এখানে নিফাতে ট্রাই করি। এন্ট্রান্স এক্সামে পাস হওয়ার পর আমি অ্যাডভান্স প্রফেশনাল অ্যাক্টিংয়ের কোর্সে ভর্তি হয়েছি এখানে। তোমাকে একটুখানি বলি, আমি তোমাকে চিনি এর আগে থাকতেই, মানে এটাতে এই যে তুমি অ্যাক্টিংয়ে এসছো, এটা যতটা না ইন্টারভিউ, তার চেয়েও বেশি হচ্ছে তুমি পুরনো ছাত্র, যেহেতু তোমাকে নিয়ে নেওয়া হয়েছে। তা যাই একটা রিলেশন ছিল আগে। হ্যাঁ, অবশ্যই। তার মানে তুমি এখানে অন্য একটা কোর্স করতে এসেছিলে। হ্যাঁ, আমার যতদূর, আমি যদি খুব ভুল না করি, তোমার সেটা মনে হয় ডিরেকশান। হ্যাঁ, ডিরেকশান পার্ট টাইম থেকে তারপরে ওটাকে আবার তুমি ফুল টাইমে কনভার্ট করেছিলে। কিন্তু ফুল টাইমটা করবার পর তুমি কিছুদিন রান করে হঠাৎ ওটা থেকে সরে আসো। হ্যাঁ, মানে তুমি ওটাকে আর কন্টিনিউ করোনি, বেশ কিছু টাকা পয়সা নষ্ট করেছো তুমি। হ্যাঁ, তা আমার বক্তব্য হচ্ছে, এই টাকাটা নষ্ট করলে কেন এবং ছেড়েই বা দিলে কেন ডিরেকশন কোর্সটা? ডাইরেকশন স্যার শেখাতে পারছিল না? শেখা অবশ্যই। আমি নিফার সঙ্গে আমার মন অতপ্রতভাবে জড়িত, এখনও আগেও ছিল, এখনও আছে। আমি নিফাকে অনেক দিন ধরেই আমি ফলো করতাম, ট্রাইও করতাম যে কলকাতায় ফিরলে আমি দিল্লি থেকে আমি নিফা জয়েন করব। কিন্তু ডাইরেকশানে আমি দেখলাম ইউজুয়ালি ডাইরেকশান কম হয়, অ্যাক্টার্স বেশি হয়। আমি এখানে এসে দেখি ডাইরেক্টর বেশি, অ্যাক্টার কম। তখন আমি প্রথমে ডাইরেকশন তখন অ্যাডমিশন নিয়ে দেখি এত ভিড় কি আমি ক্যামেরা কাজ পর্যন্ত যেতেই পারছি না। তারপর আমি বললাম না, আই শুড কুইট হেয়ার। মানে এই কারণে তুমি ছাড়লে? এই জন্যই আমি ছেড়ে দিয়েছিলাম, ডাইরেকশনটা আমি পারবো না। চাপ বেশি, এত কম্পিটিশন, আমি তো কোথাও দাঁড়াতেই পারবো না ইন ফিউচার। না, ভুল সিদ্ধান্ত ওটা না, প্রচুর কাজ থাকে। হ্যাঁ, সেটা কথা না, কিন্তু যে তোমার ভালোবাসাটা তুমি কি আবিষ্কার করেছো, তোমার ভালোবাসাটা ডিরেকশনের থেকে বেশি অ্যাক্টিংয়ে? এটা আমি অ্যাক্টিংয়ের দিকে আমি ছোটোবেলা থেকে অতটা বেশি গিয়ে ভীষণ স্টেজ পারফর্মার হই, কিংবা কোনো স্কুলে ভীষণভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত থাকা, ওরকমভাবে কোনো দিনই ছিলাম না। আমার বিজনেস পার্সপেক্টিভ মাইন্ড ছোটোবেলা থেকেই। কিন্তু আমি এখন দেখি কি এখনকার স্টাইল অফ অ্যাক্টিং যেটা, কিংবা পুরনো যে দিয়ে আমি মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, অসিত বরণ, ছবি বিশ্বাস, তারপর আরও আছেন বিশ্বজিৎ চ্যাটার্জি, এরা সবার মধ্যে একটা এডুকেশন ব্যাকআপ এত স্ট্রং আছে। পাহাড়ি সান্যাল, কালী বন্দ্যোপাধ্যায়, এদের মধ্যে ভানু বন্দ্যোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি, এদের মধ্যে এডুকেশনটা এত স্ট্রং একদম যে তাদের কিছু বারবার বলতে হয় না, একবার বললে তারা শুনে বুঝে তার একটা ইমপ্লিমেন্টেশনের একটা বানিয়ে ফেলে। তো সেটা দেখে আমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে কি আমি একবার ট্রাই করে দেখি। আমার যে হিউজ এক্সপেকটেশন যে কি আমি এইটা করব, ওটা করবো, এত টাকা ইনকাম করবো, ওরকম কোনো ব্যাপার না। আমি এই সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে একটু জড়িত থাকতে চাই। তাতে যেহেতু অভিনয়টা তোমার ভালো লাগে, তার জন্য আমি সেই জন্য একটু জড়িত থাকতে। আমি ছোটোবেলা থেকে গান শোনার নেশা। তখন আকাশবাণী কলকাতা কলকাতা খ এরকম ছিল সেই সময়। তখনকার দিনে সেই সলিল চৌধুরীর সুরে
মান্নাদের গান কিংবা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, এদের যে গান, হেমন্ত মুখার্জির গান, এসব গান শুনে সেই যে একটা ভালো লাগা ক্রিয়েট হয়ে গেছিলো মনের মধ্যে, সেই ভালো লাগাটা কোনো রকমভাবে আমাকে দোলা দিতে থাকে। সেই দোলাটার জন্য আমার টেনে নিয়ে চলে এসছে আবার নিফার মধ্যে, যে আমি আবার স্যারদের সঙ্গে জড়িত হই, আবার একবার ট্রাই করে দেখি, আবার বাঁচার চেষ্টা করে দেখি একবার। না না, বেঁচে তো তুমি ছিলেই, তুমি কাজ করছো ভালো, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমি তোমাদের ক্লাস কিছু নিয়েছি, আমি খুব খোলাখুলি এখানে, হ্যাঁ হ্যাঁ, সেটাতে আমার মনে হচ্ছে তুমি ছেলে খুব ভালো ছেলে, হ্যাঁ, সবাই ভালো ছেলে, হ্যাঁ। তা যাই হোক, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয়েছে তোমার ক্ষেত্রে, তোমাকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অভিনেতাকে অনেকটা ওই জলের মতো হতে হয়, হ্যাঁ। জলের মতো কেন? এটা নিজেকে আগে প্রশ্ন করবে। যদিও তুমি কোর্সটা করছো, ঠিক আছে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে আমি কি জলের মতো? যদি জলের মতো না হই, ওটাই আমাকে হতে হবে আগে। কেন জলের মতো? আমি জলকে বা তরল জিনিসকে কাপে ফেললে সে কাপের শেপ হয়ে যায়, প্লেটে ফেললে সে প্লেটের শেপ হয়ে যায়, একটা টেস্ট টিউবে ফেললে তার শেপ হয়ে যায়, অর্থাৎ তার নিজস্ব কোনো শেপ নেই, ঠিক আছে। তোমাকে মাথায় রাখতে হবে আমাকে ওটাই হতে হবে, হ্যাঁ। আমি যখন রাম তখন রাম, আমি যখন রাবণ তখন আমি রাবণ, হ্যাঁ, ঠিক আছে। আমি যখন কর্ণ তো আমি তো কর্ণ, হ্যাঁ। আমি যখন দুর্যোধন তো আমি তখন দুর্যোধন, এই রকম কি আর, হ্যাঁ। মানে আমার নিজস্ব কোনো শেপ থাকবে না, হ্যাঁ। আমার শেপ আমাকে ঈশ্বর চেহারাটা দিয়েছে, আমার গলা দিয়েছে, হ্যাঁ, আমার মন দিয়েছে, আমাকে এই দিয়ে বিভিন্ন বিভিন্ন চরিত্র তৈরি করে মানুষকে দেখাতে হবে, এটাই আমার চ্যালেঞ্জ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। মানুষ কতটা আমার অভিনয় দেখে তৃপ্তি পাবে সেটা বড় কথা নয়, হ্যাঁ। অবশ্যই তৃপ্তি পাওয়ানোর জন্যই শিল্পী তার কাজ নিয়ে যায়, হ্যাঁ। কিন্তু আমার চ্যালেঞ্জটা বড় কথা থাকবে, আমি রামের ক্ষেত্রে রাম হয়েছিলাম, শ্যামের ক্ষেত্রে আমি কি শ্যাম হতে পেরেছি, নাকি আমি মিশে রয়েছে তার ভিতরে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। মানে আমি তোমাকে একটা কথা বলি, একটা স্টার আর একটা বড় অভিনেতা কিন্তু এক জিনিস নয়। স্টার তার নিজস্ব কিছু জিনিস মার্কেটে খুব বিক্রি হতে থাকে, হ্যাঁ, সে বুঝে যায়, সে নিজে চায় না হয়তো ওটা, কিন্তু একসময় সে এমন একটা প্রোটোকলার সিস্টেমের মধ্যে পড়ে যায় যে তখন তাকে বারবার ওই জিনিসটাই বিক্রি করতে হয়, হ্যাঁ, ঠিক আছে। তার এই স্টারিজম ফ্যাক্টরটাকেই বিক্রি করতে হয় এবং ওটাকেই মুনাফালোভীরা বিক্রি করতে বাধ্য করে তাকে। তার ফলে তার নিজস্ব মানে সৃষ্টি করার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, হ্যাঁ, ঠিক আছে। তা কিন্তু একজন বড় অভিনেতা কখনো নিজেকে ওই জায়গায় বাঁধে না, হ্যাঁ। সে তার কাছ থেকে আমরা ভ্যারাইটি অফ ক্যারেক্টার পেয়ে থাকি। তা তুমি কি মানে বিভিন্ন চরিত্র চিত্রণ করার মানসিকতা নিয়ে অভিনয়টা শিখতে চাও, এনজয় করতে চাও, নাকি তুমি মনে করো যে না আমি হিরো হব, হ্যাঁ, আমার একটা স্টাইল, আমার একটা হিরো হব? আমার মধ্যে যেটা আমি নিজের মধ্যে উপলব্ধি করেছি সেটা হচ্ছে আমার মধ্যে একটা ক্ষিপ্রতা আছে, কি কাউকে কোনো অন্যায় করতে দেবো না, কাউকে ফোর্সফুলি যদি তাকে শুধরাতে আমি হেল্প করতে পারি, আমি তখনই তাকে হেল্প করে দিই, কি এখনও তোমার সময় আছে, তুমি ওখান থেকে যদি বেরিয়ে আসতে পারো তাহলে তুমি জীবনে সাইন করতে পারবে। যেহেতু আমি 12 বছরের কর্পোরেটে আমি প্রচুর লোককে দেখেছি, প্রচুর কলিগ দেখেছি, প্রচুর বিজনেস ফর্ম অফ বিজনেসের সঙ্গে জড়িত ছিলাম, তো সেগুলো থেকে যতগুলো আমার এক্সপিরিয়েন্স আছে সেটাকে আমি শেয়ার করি আর বলে দিই কি এর থেকে তোমার বেরিয়ে আসা উচিত। তার মধ্যে যে আমার মধ্যে যে একটা স্পিড আছে, সেই স্পিডটা আমি এক ওরিয়েন্টেড ফর্মে পোর্ট্রে করতে চাই স্ক্রিনে। মানে আমার যে ফর্ম জনারটা হচ্ছে ডিটেকটিভ টাইপের জনার, পুলিশ টাইপের জনার, ক্রিমিনালকে ক্রিমিনাল ধরা জনার, ক্রাইম অমিট করা জনার, কিংবা কোনো সোশ্যাল কজ হলো যেটা খুব ভীষণভাবে সমাজকে একটা প্রতিদ্বন্দ্বী ফর্মে ক্রিয়েট করছে, একটা বাধা ক্রিয়েট করছে, সেটাকে অমিট করার জন্য যত রকমভাবে হেল্প করা যেতে পারে, সেটার জন্য যদি আমার কোনো ক্ষতি না হয় আমি তার জন্য রেডি সবসময় থাকি। তার জন্য আমাকে পে করুক না করুক তাতে কিছু আসে না। আমি যদি
মানসিকভাবে তার মানে তৈরি তুমি এই ধরনের চরিত্র পছন্দ করো, সেই ধরনের চরিত্র করতে চাও যে চরিত্রে সে অন্যান্য ক্যারেক্টারকে দেখাবে যে যে সে পথ দেখাচ্ছে, অথবা সমাজের কোনো খারাপ মানুষকে বা কোনো একটা সমস্যা হয়েছে সেটাকে সে আন্ডার কন্ট্রোল নিয়ে এসে আলটিমেট তাকে ক্যাচ করে বা ধরে। হ্যাঁ, তারপরে ডিটেকটিভ থাকতে পারে, পুলিশ থাকতে পারে, লয়ার থাকতে পারে, হ্যাঁ, ডাক্তার থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এরকম। তার মানে ভ্যারাইটি অফ ক্যারেক্টার, ভ্যারাইটি অফ পেশার, ভ্যারাইটি আমার এজের সঙ্গে যেটা ম্যাচ করবে, আমি ওই ভ্যারাইটি অফ পেশা। আচ্ছা, ভ্যারাইটি অফ পেশার কথা বলছো, এই ভ্যারাইটি অফ পেশা তোমার কি মনে হচ্ছে একটা ডাক্তারই শুধু সমাজের ভালো করে, যিনি জুতো সারান তিনি সমাজের ভালো করেন না, যিনি চাষি তিনি সমাজের জন্য কিছু করেননি? অবশ্যই করেন স্যার। তাহলে সেই চাষি করবার কথা তো বললে না। হ্যাঁ, তোমার কাছে পুলিশ আসলো, তোমার কাছে ডিটেকটিভ আসলো, হ্যাঁ, মানে অ্যাডভেঞ্চারাস ফ্যাক্টর যেগুলো সেগুলো আসলো, তোমার কাছে তো চাষিটা এলো না। তুমি তো বললে না আমাকে যে পুরুলিয়ার চাষি হতে চাই, হ্যাঁ, অথবা মেদিনীপুরের চাষির একটা চরিত্র করতে চাই, তার লড়াই, ফার্মারদের লড়াই নিয়ে যদি কেউ কাজ করতে চায়, হ্যাঁ, সেইটা নিয়ে সেই ফার্মারের অধিকারের কথা বলতে চাই, এই কথা তো তুমি বললে না। স্যার এখানে মানে আমি বলতে চাই যে তুমি এত জায়গা ঘুরে এসছো, তোমার ভেতরে কখনো এরকম হচ্ছে না তো যে এখনও একটা ইনফ্যাচুয়েশন, হ্যাঁ, মানে কম বয়সী ছেলেমেয়েরা যে প্রেম করে না, সেই যার গভীরতা নেই, হ্যাঁ, ঠিক আছে, সেটা কাজ করছে না? নট অ্যাট অল। আমি রেডি আছি ফার্মারের ক্যারেক্টার করার জন্য, আমি রেডি আছি মানে যে জুতো শাড়ি করা তার ক্যারেক্টার করার জন্য, করতেও পারবো। কিন্তু আমি যে ক্যারেক্টারের কথা বলছি সেই ক্যারেক্টার বাকি লোক যদি আমার থেকে সুইটেবল হতে করতে পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সি হ্যাভ টু হি অর সি হ্যাজ টু জাস্টিফাই দ্য ক্যারেক্টার। যদি আচ্ছা, এবারে আমি বলি, হ্যাঁ, এবারে আমি বলি, এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার। হ্যাঁ, তার মানে তুমি পজিটিভ ক্যারেক্টার করতে চাইছো বা বক্তব্য, কিন্তু নেগেটিভের কি কোনো গুরুত্ব নেই? একটা খুব ভিলেন, হ্যাঁ, হ্যাঁ, প্রোটাগনিস্ট না করে অ্যান্টাগনিস্ট ধরো তুমি যে করছো, সে তাকে দেখাচ্ছ, মানে এরকম আমরা শুনেছি বিকাশ রায় এমন অভিনয় করেছেন, হ্যাঁ, অত্যাচারী, যে তার ছবি দেখে আমাদের বাঙালি দর্শক জুতো ছুঁড়ে মেরেছিল স্ক্রিনের মধ্যে। হ্যাঁ, কতটা একাত্ম হয়ে গিয়েছিল, হ্যাঁ, যে জুতো ছুঁড়ে মেরেছিল বিকাশ। টায়ার্ডনেস থাকলে তখন একটু অ্যান্টাগনিস্ট ফর্মে যেতে হয়। যদি প্রোটাগনিস্ট করতে হতো একটা পজিটিভ টায়ার্ডনেস চলে আসে, যেটা না, আমার বক্তব্য হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টার তুমি যদি নিজেকে নিয়ে যেতে চাও আগামী দিনে, তোমার প্রোটাগনিস্ট হিসেবেই নিজেকে, আমার প্রোটাগনিস্ট হিসেবে আই নিড টু পুল দ্য মুভি, ওরকম ভাবে তৈরি করতে চাই। তাই যে তুমি ক্লাস করছো এখানে, এখন পর্যন্ত কোনো প্রজেক্ট ওয়ার্কে কাজ করেছো তুমি কারোর? না, অন্য কারোর প্রজেক্টে কাজ করিনি। আমি বিশ্বজিৎ স্যারকে বলেছিলাম, বিশ্বজিৎ স্যারকে কি আমি একটা গল্পর জন্য তৈরি করছি, গল্প। না, সেটা তো তোমার নিজস্ব, সেটা কিন্তু অন্য কারোর সাথে কাজ এখনো কাজ করো? আমার কোনো অফারও সেরকমভাবে কারণ আমি এখন সেরকম তৈরিও হয়নি স্যার। মানে সত্যি কথা বলতে আমি এখনো খুবই কাঁচা পেয়ারা, ডাসা পেয়ারা, পাকা পেয়ারা পর্যন্ত আমি খুবই কাঁচা, ফুলো পেয়ারা যেটা বলো, ফুলো ফর্মে আছে এখন। মানে আমার সেই যে একটা শিল্ড যেটা তৈরি হয় ক্যামেরা শিল্ড এখন আসে না, এখন ফ্লেজি আছে, হেজিনেস আছে। এটাকে ওভারকাম করবার জন্য যা ওটা ক্লাস করে স্যার, ক্লাস করি, আপনাদের কথা শুনি, যদি হোম টাস্ক দেয় সেটা হোম টাস্ক কমপ্লিট করি। আমার স্যারের ক্লাস খুব ভালো লাগে, চন্দন সরকার স্যারের ক্লাস। ভয়েসও আমার ভয়েস নিয়ে ভীষণ টেনশনে থাকতাম আমি, এত ফাম্বল করতাম যে আমার কথা লোকে বুঝতেই পারত। এখন তো অনেক পরিষ্কার করে দিয়েছে চন্দন স্যার, চন্দনদা করেছে, এটা তো ঠিকই বলেছো। আমাকে তোমার 7 থেকে 8 মাস আগেও কথা ফাম্বল হতো, কথা জড়িয়ে যেত, হ্যাঁ, তোমার এটা সমস্যা আগেও ছিল, হ্যাঁ, কিন্তু চন্দনদার এই ক্লাস করার পর আমি দেখতে পাচ্ছি তোমার জীব অনেক পরিষ্কার হয়েছে, অনেক কথা অনেক পরিষ্কার হয়েছে। হ্যাঁ, চন্দনদা অত্যন্ত ভালো, মানে অত্যন্ত ভালো চন্দনদা ভয়েসে, মানে চন্দনদা বিকল্প পাওয়া মুশকিল হবে আগামী দিনে, এইসব লোক চলে গেলে খুব মুশকিল হয়ে যাবে। মানে চন্দনদা এখন মানে শেষ ভয়েসের যত কাজ করে যারা, হ্যাঁ, দীর্ঘদিন আকাশবাণীতে রয়েছে, হ্যাঁ, তার মধ্যে চন্দনদা একদম শেষের দিকের, মানে আর এরপরে সেই রকম ভয়েস আর্টিস্ট আর কোথায়, হ্যাঁ, মানে যারা তৈরি করেছে গিয়ে, হ্যাঁ, যেরকম আমরা গণেশ মুখার্জি সম্পর্কে একসময় শুনতাম, যে মঞ্চে গণেশ মুখার্জি, শুভেন্দু চ্যাটার্জি বলেছে, হ্যাঁ, যে গণেশদা এমন পার্সোনালিটিস ছিলেন, আমরা বলতাম যে গণেশ মুখার্জি কাজ করাচ্ছে মানে উনি চেয়ার টেবিলকে দিয়ে কথা বলিয়ে দেবেন, মানে এমন ক্ষমতা, হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ, চন্দনদা অত্যন্ত ভালো। ঠিক।
ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তাহলে তুমি আগামী দিনে নিজেকে, হ্যাঁ, তার জন্য একটা 2 বছরের সময়সীমা নিয়ে এসছো। তোমার দর্শককে তুমি কিছু বলতে চাও তোমার সম্পর্কে? হ্যাঁ, নমস্কার, রুদ্রাঙ্কুর বলছি। ইন ফিউচার আমি অ্যাক্টর হিসাবে টলিউড বেঙ্গলিতে নামতে চাই। আর আমার জনার সম্বন্ধে স্যারকে আমি একটু আগে বললাম, আমি রোমান্টিক জনার ঠিক আছে, তার থেকে বেশি আমার ইন্টারেস্ট হচ্ছে সিবিআই ওরিয়েন্টেড জনার, যেগুলো হয় ডিটেকটিভ ওরিয়েন্টেড জনার, সেদিকে কাজ করব। সেই হিসাবে আমি ফিগার মেনটেন করি, আমার ওয়ার্কআউট সেরকমভাবে চলতে থাকে। আর ইন ফিউচার আমি আপনাদেরকে অবশ্যই এন্টারটেন করার ইচ্ছা আছে, আপনারা দেখবেন সিলভার স্ক্রিনে নামার ইচ্ছা আছে। রুদ্রাঙ্কুকে ভুলবেন না কিন্তু স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, রুদ্রাঙ্কর সাথে কথা বলে ভালো লাগলো। রুদ্রাঙ্ক এমনি খুব সরল ছেলে, ভালো ছেলে, হ্যাঁ, ওর মধ্যে একটা পাগলামি অবশ্যই আছে, হ্যাঁ, কিন্তু ও কিছু কিছু ক্যারেক্টারে খুব অসাধারণ, আমি ওকে কাজ করিয়ে দেখেছি, হ্যাঁ। তবে সেগুলোর মধ্যে ওই একটুখানি, হ্যাঁ, মানে অস্থিরতা আছে, আবার কখনো কখনো একদম ইন্ট্রোভার্ট, হ্যাঁ। আমি যার জন্য রুদ্রাঙ্ককে অনেক সময় বলেছি যে শুধু রুদ্রাঙ্ককেই সব জায়গাতে দেখতে চাই না, হ্যাঁ। অনেক, তো আমি আরও সবসময় রুদ্রাঙ্কুকে আমি পছন্দ করছি না, রুদ্রাঙ্কু জায়গায় আমি এই ক্যারেক্টারটাকে দেখতে চেয়েছি। আমার মনে হয় সেইটা, অর্থাৎ নিজেকে ওই যে বলছিলাম 10টা মানুষ হবার লড়াই করতে হবে, হ্যাঁ, মানে নিজস্ব কোনো শেপ রাখলে চলবে না, হ্যাঁ। সেটা কিছু কিছু ক্ষেত্রে খুব অসাধারণভাবে কাজে লাগতে পারে, হ্যাঁ। আমরা করেও থাকি ডিরেক্টররা, তাই, হ্যাঁ। সিরিয়ালগুলো তো এখন ভীষণভাবেই করছে, হ্যাঁ। তারা হচ্ছে কী করছে, ছেলে দেখলো এই ছেলেটা স্টাইল অফ টকিং এই টাইপের, ওই স্টাইল অফ টকিংয়ে যিনি লিখছেন তিনি ওই স্টাইল অফ টকিংয়ে একটা চরিত্র তৈরি করে ফেললেন, সেই চরিত্রটা এবার হয়তো হিট করে গেল, হ্যাঁ। সেই ছেলেটি বা সেই মেয়েটি বেশ কিছুদিন দাপিয়ে বেড়ালো, তারপরে দেখা গেল পরের সিরিয়ালগুলো তো সেই একই জিনিস, ফর্ম একই, আলটিমেট লোক একদিন ফেলে দিল, বললো ধরে, মানে একঘেয়ে হয়ে গেছে। অর্থাৎ সে তো শেখেনি, সে নিজেকে ভ্যারাইটি ইয়েতে নিয়ে যেতে পারেনি, একই ধরন, হ্যাঁ, যার জন্য লোকের কাছে একঘেয়ে হয়ে যায়। তাই নিজেকে ভাবতে হবে যে আমাকে সব ধরনের চরিত্র করতে হবে। তাই যাই হোক, রুদ্রাঙ্কুকে আপনারা রুদ্রাঙ্কুর সাথে থাকবেন। রুদ্রাঙ্কুর মতো অসংখ্য এরকম ছেলে মেয়ে তাদের নিজস্ব স্বপ্ন এবং ভাবনা নিয়ে লড়াই করছে। রুদ্রাঙ্কু পড়াশোনা করা ছেলে, খুব ভালো ছেলে এমনি, কিন্তু ওর ভিতরে একটু একটু অস্থিরতা আছে, সেই অস্থিরতাটা আস্তে আস্তে স্বাভাবিক হবে, হ্যাঁ, আমার বিশ্বাস, হ্যাঁ। এবং রুদ্রাঙ্কু অভিনয় তো অবশ্যই করবে, আমরাই দেবো 2-1টা কাজ, তো প্রজেক্ট ওয়ার্কে করতেই হবে, এটা ওর কাজের মধ্যে পড়ে, হ্যাঁ। দেখা যাবে সেখানে ও কীরকম কাজ করে, কীরকম পারফর্ম করে, হ্যাঁ। তবে শিক্ষিত ছেলে, যেটা ও বলছিল যে পড়াশোনা একটা বড় ব্যাপার, হ্যাঁ, এইটা বিশাল ব্যাপার। অভিনেত্রীদের ক্ষেত্রে শিক্ষা যদি না থাকে, হ্যাঁ, মানসিক বিকাশটা যদি ঠিকঠাকভাবে না হয়, তখন চরিত্রের বিকাশ করা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। যাই হোক, এরকম আগামী দিনে আরও অনেক রুদ্রাঙ্কুর মতো ছেলে মেয়েকে নিয়ে আসবো। আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, 365 দিন আমাদের সাথে থাকবেন। নমস্কার। Light, future lights. Future lights.